যেগুলো পড়েছিলাম সেইগুলো ছিল কি, তার আগেও পড়েছিলাম যেগুলো তো দর্পণ বা এগুলো ছিল। দর্পণ যেখানে পড়েছিলাম আগের দিন দেখেছিলাম কি না, লেন্সেও একই রকমের জিনিস হয়, শুধু দর্পণের ক্ষেত্রে প্রতিফলন হয়েছিল, তার ফলে যেখান থেকে যেই পাশ থেকে আলো গিয়েছিল সেই পাশেই হওয়ার কথা ছিল। আর লেন্সে আমরা দেখেছিলাম কি উল্টো, কারণ লেন্সে দুটো তল ছিল, সেই জন্য যেই পাশ থেকে আলো যাচ্ছিল প্রতিসরণ হয়ে বা আলো প্রতিসৃত হওয়ার পরে আলো কি হচ্ছে অপোজিট সাইডে গিয়েছিল। সেখান থেকে আমরা দেখেছিলাম সদ্বিম্ব অসৎবিম্ব, তারপরে প্রতিবিম্ব কোথায় অবস্থিত হচ্ছে, সেটা বৃহত্তর না ক্ষুদ্রতর বা খর্বাকার, এইগুলো সোজা না উল্টো, এগুলো এবার সেখান থেকে আমরা দেখেওছিলাম দুটো তিনটা উদাহরণের সাহায্যে। বাকিগুলো তোদের হোমওয়ার্ক ছিল, যেটা ঘরে তোরা করেছিস। আর অবতল লেন্সের সাহায্যে আমি দেখিয়ে দিয়েছিলাম যে সবসময় ছোট হবে, সোজা হবে, আর অসৎ বিম্ব হবে, আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। আজকে কি হবে, তারপরে তোদের আছে কি না, আলোতে, আমরা তো আলো দেখি, মানে আলোর সাহায্যে তো আমরা দেখতে পাই। তো আমরা চোখের সাহায্যে দেখতে পাই, যারা মানুষ বা যারা তারা চোখের সাহায্যে দেখতে পায়। এবার কি হয়, চোখের অনেক সময় ত্রুটি হয়, প্রবলেম হয়, চোখের অনেক সময় সমস্যা হয়, যার জন্য তোরা দেখতেই পাস যে কেউ চশমা, বেশিরভাগ সবাই চশমা ইউজ করছে প্রবলেম হলে। তো সেই চশমার কাজ কি, কি কারণে হয়, চশমায় কোন লেন্স থাকে, উত্তর লেন্স থাকে না অবতল লেন্স থাকে, সেগুলোই আমরা এখানে দেখবো। এবারে আমি যে বললাম, তাহলে কি আমাদের চোখের অনেক সময় সমস্যা হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে আমাদের যে লেন্স আছে তার ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে, হতে পারে অক্ষিগোলকের কমে গেছে, অনেক কারণে হতে পারে। সেই দৃষ্টি সংক্রান্ত বা তার যে ত্রুটি হয়, দেখার যে ত্রুটি হয়, সেই ত্রুটি সংক্রান্ত চারটা মেন দৃষ্টি আছে। তার মধ্যে প্রথমে দুটো হচ্ছে তোদের বিস্তারিত আলোচনা আছে, শেষের দুটো করে নেই। তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট যেগুলো হলো, ইম্পর্টেন্ট যে দুটো হচ্ছে সেটা কি, এক নম্বর হচ্ছে দীর্ঘদৃষ্টি, দু নম্বর হচ্ছে কি স্বল্পদৃষ্টি বা হ্রস্বদৃষ্টি। আবার এইগুলো অনেক সময় ইংরেজি নামও পড়ে, দীর্ঘদৃষ্টির ইংরেজি নাম হচ্ছে হাইপার মেট্রোপিয়া, লিখে নিতে পারিস। বাকি হাইপার মেট্রোপিয়া হয়তো অনেক সময় পড়েছে পরীক্ষা যে হাইপার মেট্রোপিয়া কি, কিভাবে দূর করা যায়, তুই এবার বলবি এটা কোথায় ছিল, এটা তো বই ছিল না। তো এইটা হচ্ছে নামগুলো ইংরাজি নামও অনেক সময় পড়ে, হাইপার মেট্রোপিয়া। আর স্বল্প দৃষ্টি বা একে হ্রস্ব দৃষ্টিও বলে, বা একে ইংরেজি নাম বলে কি মায়োপিয়া। এই দুটোই তোদের আলোচনা করব। তাহলে এক নম্বর হচ্ছে দীর্ঘদৃষ্টি, দু নম্বর হচ্ছে স্বল্প দৃষ্টি। এবারে এই দুটো অনেক সময় অনেকের গুলিয়ে যায়, ইজি, খুবই ইজি, খুবই সহজ, কিন্তু দুটা এর ঘাড়ে সেটা পড়ে যায়, তার ঘাড়ে এটা পড়ে যায়, অনেক সময় গুলিয়ে যাবে। আর দেখবি তুই কনফিডেন্স সঙ্গে বলে যাচ্ছিস না এটা মানে এটা, বই দেখছিস যে উল্টো আছে। তো মনে রাখার জন্য সহজ নিয়ম হচ্ছে, এবার জানি না তোরা কিরকম ভাবে মনে রাখবি, মনে রাখলেই হলো, যে যেরকম ইচ্ছা মনে রাখবি। আমি যেটা ভাবে মনে রাখি সেটা হচ্ছে কি, দীর্ঘ দৃষ্টি মানে হচ্ছে যেই দৃষ্টি থাকবে সেটা তুই ঠিকঠাক ভাবে দেখতে পাবি। এখানে কি দীর্ঘ দৃষ্টি আছে, তার মানে কি দূরের জিনিস তুই ঠিক মতো দেখতে পাবি, কাছের জিনিস তুই ঠিক মতো দেখতে পাবি না। তাহলে দীর্ঘ দৃষ্টি মানে কি, দীর্ঘ মনে দূরের জিনিস, দৃষ্টি মনে দেখতে পাবি। তাহলে দীর্ঘ দৃষ্টি মানে কি হলো না, যেই ত্রুটিজনিত কারণে কোনো মানুষ বা যে কেউ, কোনো ব্যক্তি, বস্তু, বস্তু তো হবে না, কোনো ব্যক্তি বা কোনো জীব দূরের কোনো জিনিস ঠিক মতো ভাবে দেখতে পায়, কিন্তু কাছের জিনিস ঠিক মতো দেখতে পায় না, তাকে বলে দীর্ঘদৃষ্টি। বোঝা গেল? স্বল্প দৃষ্টি কি না, যেই ত্রুটিজনিত কারণে মানুষ কাছের জিনিস ঠিক মতো দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। দেখ, স্বল্প দৃষ্টি, স্বল্প মানে কি কাছের জিনিস দৃষ্টি মানে দেখতে পায়, স্বল্প দৃষ্টি মানে যেই কারণে হচ্ছে, যেই ত্রুটিজনিত কারণের জন্য কাছের জিনিস দেখতে পায় ভালো করে, কিন্তু দূরের জিনিস ভালো করে দেখতে পায় না, সেই দৃষ্টিকে বলে কি, সেই ত্রুটিজনিত দৃষ্টিকে বলা হয় স্বল্প দৃষ্টি। বোঝা গেল? কারণ দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিস দেখতে পাবে, কাছের জিনিস দেখতে পাবে না। স্বল্প দৃষ্টি মানে কাছের জিনিস দেখতে পাবে, দূরের জিনিস দেখতে পাবে না। এই হচ্ছে সোজা উদাহরণ। দীর্ঘ মানে দূরের জিনিস, দৃষ্টি মানে দেখতে পাবে। ঠিক আছে? তাহলে দীর্ঘ দৃষ্টি কি, স্বল্প দৃষ্টি কি, সেটা হয়ে গেল। পরীক্ষায় কিরকম কোশ্চেন পড়বে, দীর্ঘ দৃষ্টি কি, কেন হয়, এর প্রতিকারের উপায় লেখ। এই হচ্ছে 3 নম্বরের একটা কোশ্চেন। বা যদি 2 নম্বরের কোশ্চেন হয়, কি পড়বে, দীর্ঘ দৃষ্টি কি, কিভাবে এটা দূর করা যায়। এই দুটো কোশ্চেন 100% পাবি, মানে হয় দীর্ঘ দৃষ্টি না স্বল্প দৃষ্টি, এই দুটো কোশ্চেন পাবি। এবার দীর্ঘ দৃষ্টির কারণ কি, যদি বললে দীর্ঘ দৃষ্টির কারণ কি, 1 নম্বর কারণ হচ্ছে যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে কি হবে, যেখানে এখানে এটা তো মিলিত হওয়ার কথা এখানে,
কিন্তু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে কি হবে, এখানে মিলিত না হয় এখানে হবে, কারণ ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে। তাহলে 1 নম্বর কি, যদি অক্ষি লেন্সের, লেন্সেরই লিখছি চোখের তো, অক্ষি লেন্সের লিখতেই পারিস, আর এখানে লিখে দে অক্ষি লেন্সের, যদি অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, এগুলো বইয়েও পেয়ে যাবি আরামসে, দৈর্ঘ্য বেড়ে যায়, ঠিক আছে। তাহলে কি হলো, যদি অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, 1 নম্বর অক্ষি গোলকে, 2 নম্বর কি, অক্ষি গোলকের আকার ছোট হয়ে যায়। প্রথমেরটা সব থেকে ভালো, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, এটাই লিখবি যদি 1 নম্বরে দিয়ে, পড়বি বেশি পড়বে না, অক্ষি গোলকের আকার কমে যায়, প্রথমেরটাই সবাই বেশিরভাগ লিখবি, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। আচ্ছা, এবারে কিভাবে দূর করব আমি, তাহলে দীর্ঘদৃষ্টি কি বললাম আমরা, দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায়। আচ্ছা, এটা দূর করা যায় কিভাবে, দূর করা যায় হচ্ছে কি না, এর সামনে যদি, তাহলে দেখ মিলিত হচ্ছে কি, যদি সামনে বস্তু থাকে তাহলে মিলিত হবে কোথায়, দূরে মিলিত হয়ে যাবে, ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে এরকম টাইপের হয়ে যাবে। মিলিত হওয়ার জন্য কি করতে হয় না, সামনে একটা উত্তর লেন্স রেখে দিলে কি হয় না, এই যে রশ্মিটা যাচ্ছে সেই রশ্মিটাকে কি করে এটা আরো বাঁকিয়ে দেয়, যার ফলে এটা কি হয় না, এইখানেই রেটিনাতেই মিলিত হয়, যার ফলে দেখা যায়। সেই জন্য দীর্ঘদৃষ্টির প্রতিকারের জন্য কি লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স। এবারে উত্তল পুরো, লেন্স। হ্যাঁ এবার পুরো অপোজিট হবে নেক্সটটায়, স্বল্প দৃষ্টি। স্বল্প দৃষ্টি কি ছিল না, যে দৃষ্টিতে কাছের জিনিস দেখতে পাবে, দূরের জিনিস দেখতে পাবে না। তাহলে এর ফলে কি হয়, এটা কি কি কারণে হয়, এর উল্টো, আমি আর লিখছি না, আমার লিখে সময় যাবে। এর উল্টো কি না, অক্ষি লেন্সে যদি ফোকাস দৈর্ঘ্য কমে যায়, হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর কি, যদি অক্ষি গোলকের আকার বেড়ে যায়, পুরো উল্টো দেখ, এটা কমে যাবে এটা বেড়ে যাবে। তাহলে এবার নিজেরাই বোঝ, তাহলে কি হবে, হ্যাঁ, তখন তখন সামনে মিলিত হবে, দূরে মিলিত হওয়ার জন্য কি করতে হবে, আবতল লেন্স। অবতল লেন্স। হ্যাঁ, একই জিনিস, শুধু এটার উল্টো। আর এখান থেকে কিন্তু তোদের একটা কোশ্চেন মাস্ট আসবে, কি কোশ্চেন বলেই দিচ্ছি, আমি প্রথমে বলেই দিয়েছি তোদের, দীর্ঘদৃষ্টি কি, এর কারণ কি, কিভাবে দূর করা যায়। একই কোশ্চেন, স্বল্প দৃষ্টি কি, এর কারণ কি, স্বল্প দৃষ্টি কিভাবে দূর করা যায়। 3 নম্বরের কোশ্চেন, 1+1+1, 3 নম্বরের কোশ্চেন। আচ্ছা, এখান পর্যন্ত যদি কারো কোনো ডাউট থাকে বল, না আমি বলছি যদি কেন ধরিস, তাহলে আর কি, তার কারণ হচ্ছে, ধর এটা নিকট বিন্দু, নিকট বিন্দু মানে আমাদের চোখ নর্মালি কি হয় 25 সেন্টিমিটার পর্যন্ত, মানে ওটাকে বলা হয় আর কি, নর্মাল ডিস্টেন্স 25 সেমি, নিকট বিন্দু। এবারে ধর এটা 25 সেমি দূরে আছে, যদি অক্ষি লেন্সের যদি দৈর্ঘ্য বেড়ে যায়, তখন কি হবে, ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে এখানে তো মিলিত হওয়ার কথা ছিল এখানটায়, কিন্তু এখানে তো আর মিলিত হবে না, তখন কি হবে, এটা দূরে চলে যাবে, কারণ কি ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে। তো আগে ছিল এইটা ফোকাস দৈর্ঘ্য, এখন ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে কি হবে, আর দূরে মিলিত হবে, এটাই তো নিয়ম। কারণ কি, কারণ ফোকাসেই সব আলো এসে মিলিত হয়, রশ্মিগুলো এসে মিলিত হবে ফোকাসে, সেই জন্য কি ফোকাস দৈর্ঘ্য বেড়ে হ্যাঁ, গেলে এখানে এসে, এখানে বা এখানে মোটামুটি এর বাইরে মিলিত হবে, সোজা কথা এর বাইরে মিলিত হবে, রেটিনার বাইরে মিলিত হবে। তাহলে যদি রেটিনার বাইরে মিলিত হয়, যদি ওটাকে ঠিক করতে হয় আমাকে কি করতে হবে, তাহলে ঠিক করতে হলে যদি আমি সামনে একটা উত্তল লেন্স বসিয়ে দিই, তাহলে কি হবে, উত্তল লেন্স বসিয়ে দিলে না এই রশ্মিটা কি যাচ্ছিল এরকম, আচ্ছা লাল আচ্ছা সবুজই করি, অসুবিধা নেই, বা নাহলে ব্লু করি, তাহলে এটা যাওয়ার কথা কি এরকম ভাবে যাচ্ছিল, যদি উত্তল লেন্স না থাকতো আগে যেরকম ছিল এরকম ভাবে যাচ্ছিল, যেটা উপরের ছবিতে করা আছে দেখ, এই ছবিটা দেখে, এইটা গিয়ে এরকম হয়ে যাচ্ছিল, যেটা বাইরে মিলিত হচ্ছিল, বাইরে মিলিত হ্যাঁ। হচ্ছিল। এবারে কিন্তু আমার বাইরে যদি মিলিত হয় তো আমি দেখতে তো পাবো না, আমার মিলিত হতে হবে কোথায়, রেটিনায় মিলিত হতে হবে এখানে। তাহলে এখানে যদি মিলিত হতে হয় আলোটাকে, তাহলে কি করতে হবে, তাহলে উত্তল লেন্স দিতে হবে, তার কারণ কি, উত্তল লেন্স। হ্যাঁ তার কারণ হ্যাঁ, হচ্ছে উত্তল লেন্স আলোক রশ্মিটাকে নিচের দিকে বাঁকিয়ে দেয়, ভূমির দিকে, আমি আগের দিন প্রমাণ করেছিলাম। তাহলে এখানে যখন আলোটা গেল, এখান পর্যন্ত গেল হ্যাঁ, আলোটা, কিন্তু তারপর আর এরকম সোজা যাবে না, কি হবে, বেঁকে যাবে আলোটা একটু, এই দিকে বেঁকে গেল, দেখতে পাচ্ছিস, বেঁকে যাবে ফোকাসের এটাও দিকে। সেম বেঁকে হুম, যাবে এইদিকে। আর যখনই নিচে চলে এলো তখন কি হবে, এটাও আরো বাঁকিয়ে দেবে, তাহলে বাঁকিয়ে দিলে কি হবে, আলোটা রেটিনায় গঠিত হ্যাঁ, হবে, তার ফলে তুই আগে যেমন তুই কাছের জিনিস দেখতে পেতিস না, এখন কাছের জিনিস দেখতে পাবি উত্তল লেন্স দিলে। আর ঠিক উল্টোটা অবতল লেন্স, তোরা আশা করি নিজেরাও পারবি।
আমি জাস্ট একটা তোদের দেখিয়ে দিচ্ছি, তাও তোরা নিজেরাও পারবি আশা করি। আচ্ছা, এখানে একটা লেন্স আছে, চোখে তো লেন্স আছেই, সেটা তো দেখতেই তো আছেই তোর মধ্যে। এটাই কি হয় না, এটা দূরে মিলিত হয় না, এটা কাছে মিলিত হয়ে যায়, তাই না? তার জন্য দেখতে পাস না। কারণটা কি, স্বল্প দৃষ্টি মানে কি, কাছের জিনিস দেখতে পাস, দূরের জিনিস দেখতে পাস না, তাই তো স্বল্প দৃষ্টি মানে তো এটাই, কাছের জিনিস দেখতে পাস, দূরের জিনিস হ্যাঁ দেখতে পাস না। তার কারণ হচ্ছে কি, দূরের জিনিসটা কাছেই মিলিত হয়ে যায়, তার জন্য তুই দেখতে পাস না। এবারে যদি দেখতে তোকে হয় তাহলে কি করতে হবে তোকে, তাহলে কি করতে হবে তোকে, দূরে নিয়ে যেতে হবে এটাকে, তাই তো? এটা করতে হবে হ্যাঁ তোকে। তাহলে তো তুই দেখতে পাবি, যদি রেটিনায় গঠিত হয়। দূরে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে তোকে, এখানে একটা, অবতল লেন্স হ্যাঁ, অবতল লেন্স দিতে হবে। ব্যবহার তার কারণ করছে। কি, অবতল লেন্স আলোক রশ্মিটাকে কি করে, অপসারী করে দেয়, দূরের দিকে সরিয়ে ও দেয়। হ্যাঁ, একবারে প্রথমে অপসারিত করে। পড়েছিলাম। তাহলে এখানে হলে তখন এখানে যাবে না, তখন এ একটু দূরের দিকে চলে যাবে, তাই না? এও একটু দূরের দিকে চলে আসবে। অপসার মানে অবতল লেন্স তাই করে, যেখানে যাওয়ার কথা সেখান থেকে দূরের দিকে সরিয়ে হ্যাঁ। দেয়। আর উত্তর লেন্স কি করে, কাছের দিকে হুম। সরিয়ে দেয়। সেটাই হয়েছে। তাহলে কি হবে, সেই জন্য কি হচ্ছে, এটা রেটিনায় গঠিত হবে, যার ফলে তুই বস্তুটাকে দেখতে পাবি। তো এই দুটো হলো, প্রথমেরটা হলো দীর্ঘদৃষ্টি, এটা হলো স্বল্পদৃষ্টি। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা দেখবো কি, একটা এর থেকে একটা আলাদা টপিক, সেটা হচ্ছে কি বিচ্ছুরণ। এরপরে কি দেখবো আমরা, বিচ্ছুরণ কি। বিচ্ছুরণ যে জিনিসটা, স্যার, বিচ্ছুরণ জিনিসটা কি? আচ্ছা, বিচ্ছুরণ আমি শুধু জিনিসটা কি? কদিন স্যারের ক্লাসে দেখছিলাম। আচ্ছা, বিচ্ছুরণ জিনিসটা কি? দেখেছিস? বিচ্ছুরণ, বিচ্ছুরণ মানে হচ্ছে না, যদি কোনো যৌগিক আলো কি না, যার মধ্যে অনেক আলো, অনেক বর্ণের আলো, অনেক রঙের আলো মিক্স থাকে। যদি কোনো যৌগিক আলো কোনো একটা কঠিন পদার্থ, এখানে যদি প্রিজমই ধরি, একটা প্রিজমের মধ্য দিয়ে যদি যায়, তাহলে ওই আলোটা বিভিন্ন বর্ণে ভেঙে যাওয়ার যে ঘটনা, তাকেই বলে কি, বিচ্ছুরণ। বোঝা গেল বিচ্ছুরণ কি? স্যার আরেকবার বলুন। তা কোনো যৌগিক আলো যদি প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন বর্ণে বা বিভিন্ন রঙে ভেঙে যাওয়ার যে ঘটনা, ছড়িয়ে যাওয়ার যে ঘটনা, তাকেই বলছে বিচ্ছুরণ। এখানে যদি আমি একটা সাদা আলো পাঠাই এখানে, তাহলে কি যৌগিক আলো, যেটা সাদা আলো লিখতে পারিস। সাদা আলো কি তোরা সবাই জানিস, সেই সাদা আলো সাতটি বর্ণের মিশ্রণ, সেই বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, হ্যাঁ, আকাশি, সবুজ, বেগুনি, হলুদ, নীল, আকাশি, কমলা, লাল। সবুজ, হলুদ, হ্যাঁ, কমলা, লাল। তো এই যে আলোগুলো, তাহলে কি এই আলোগুলো সাদা আলোর মধ্যে ঢুকে থাকে। এবার যখন তুই প্রিজমটার মধ্যে আলোটা ফেলছিস, তখন কি প্রিজম একটা অন্য ডেন্স মাধ্যম হওয়ার ফলে প্রিজমের মধ্যে কি বিভিন্ন বর্ণের আলোগুলো বা বিভিন্ন রঙের আলোগুলোর বেগ বিভিন্ন হয়। সেই জন্য কি হয়, লাল আলো একটা অতিক্রম করলো ডিস্টেন্স, বেগুনি আলো একটা ডিস্টেন্স অতিক্রম করলো, এইভাবে কি হয়, সব আলোগুলো, সাতটা বর্ণের আলোগুলো সাতটা বর্ণে ভেঙে যায়। এটাই হচ্ছে বিচ্ছুরণ, এই ঘটনাটাকেই বলছে বিচ্ছুরণ। সব থেকে চ্যুতি কম হয় কার, লাল। সেই জন্য লাল থাকে কি সবার উপরে, তার কারণে চ্যুতি কম হয় সব থেকে। সব থেকে বেশি হয় কার, বেগুনি। তারপরে কি থাকে, যেই নামটা অনুসারে, বেনিয়া সহ কলা, বেনি আ। যারা জানিস তো জানিস, যারা জানিস না, এখান থেকে অনেক কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়। বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। উল্টো থেকে লালের চ্যুতি সব থেকে কম, বা তোরা যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য ধর, লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তারপরে কমলা, তারপরে হলুদ, তারপরে সবুজ, তারপরে আকাশি, তারপরে নীল, তারপরে বেগুনি। তাহলে কি হলো, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য দিক দিয়ে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার, লাল। তারপর যত আমি ওপরের দিকে যাব, আস্তে আস্তে করে কমবে। চ্যুতি কি, চ্যুতি হচ্ছে লালের চ্যুতি সব থেকে কম। চ্যুতি মানে কি, যেখানে আমি আগেও বলেছি, যখন সেই পিজমে চ্যুতি কোণ পড়াচ্ছিলাম, চ্যুতি নির্ণয়, তখনও বলেছিলাম চ্যুতি কি। চ্যুতি হচ্ছে কি, যেখানে যাওয়ার কথা সেখান থেকে কিছুটা ডেভিয়েট হয়ে যায় বা কিছুটা বেঁকে বেঁকে যায়, গেছে, ওখানে যেতে পারে না। অন্যদিকে চলে গেছে। যতটা বাঁকলো সেটাকে চ্যুতি বলে, তার কোণটাকে বলে চ্যুতি কোণ।
তা লালটা কি সব থেকে কম বাঁকে, সব থেকে কম ডেভিয়েট হয় লাল। লালের চ্যুতি সব থেকে কম, তারপরে কমলা, তারপরে হলুদ, তারপরে সবুজ, সব থেকে বেশি বেঁকে যায় কে? বেগুনি। তাহলে এইরকম বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়। আবার যে তরঙ্গ দৈর্ঘ্য বললাম, কম্পাঙ্ক, অনেক কিছু বলা যায়। তার মধ্যে আপাতত তোরা তরঙ্গ দৈর্ঘ্য আর চ্যুতি মনে রাখ। তাহলে এই যে ঘটনাটা হলো তাকে বলে কি? বিচ্ছুরণ। এবারে তোরা একটা ঘটনা তোরা সবাই দেখেছিস, আমার আগেও ভিডিও করা আছে, দেখতে পারিস, বা এখন আমি বলে দিচ্ছি কি। সেটা হচ্ছে কি না, রেনবো বা যখন দেখবি বৃষ্টি হওয়ার পরে, বৃষ্টি হওয়ার পরে রামধনু দেখা যায় কেন? প্রচুর কোশ্চেন হয়, অনেকবার কোশ্চেনটা এসেছে। বা রামধনু হওয়ার কারণ কি? হ্যাঁ হ্যাঁ, এইরকম কোশ্চেন বহুবার আছে। এক এক নম্বর বললাম কি রামধনু হওয়ার কারণ কি, 2 নম্বর কোশ্চেনটা বললাম কি না সাধারণত বৃষ্টির পরে আকাশে রামধনু দেখা যায় কেন। অ্যান্সার একই, কোশ্চেনটা আলাদা। তো তার কারণটা কি? তার কারণ স্যার। হচ্ছে আচ্ছা আচ্ছা কি কোশ্চেন বললাম তাহলে? 1 নম্বর কোশ্চেন বৃষ্টি, আমি কোশ্চেন গুলো পরে লিখে দেবো, আমি এখন জাস্ট বলছি। তো বিচ্ছুরণ, বিচ্ছুরণ জিনিসটা বোঝা গেল। যখন বৃষ্টি হয় তোরা নিশ্চয় জানিস যে, সবাই জানে, তোরা কেন, সবাই জানে, যারা বাচ্চা তারাও জানে, জল পড়ে সোজা কোথায়। আর জলটা কি? জলটা হচ্ছে বায়ুর থেকে ঘন মাধ্যম, বায়ুটা হচ্ছে সব থেকে লঘু মাধ্যম। যাই ধরবি বায়ুর থেকে ডেন্স হয় সাধারণত, বেশিরভাগ সময় ডেন্স হয় বায়ুর থেকে। যেমন এখানে প্রিজম বললাম, ডেন্স হয়। এবারে সেই মেঘ আছে, মেঘ থেকে জল পড়ছে। আচ্ছা এইটাই সব থেকে ভালো, জল পড়ছে। এবারে উপরে কি আছে? অন্য একটা পেজে যাই, তাহলে ভালো হবে সব থেকে। কে আছে এই কনে? কে দেখছে কনে? সূর্য। সূর্য মামা। হ্যাঁ, কনে কে আছে? সূর্য আছে। তাহলে এবারে যখন বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছিস, মেঘ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিছু একটা শ্লোক ছিল একটা, মেঘ উঠেছে, বৃষ্টি পড়ছে, বিয়ে যাবে কি না কিছু ছিল না। এবারে আমি একটা ধরলাম কি, এখানে একটা বৃষ্টির ফোঁটা আমি ধরলাম জাস্ট। ও সব জায়গায় থাকবে, আমি সব জায়গায় তো আর রাখছি না, একটা জায়গায় ধরলাম বৃষ্টির ফোঁটা। বৃষ্টি হয়ে থেমে গেছে বৃষ্টি, কারণ বৃষ্টি পড়লে খুব একটা দেখতে পাবি না, থামার পরে দেখতে পাবি। এবারে যখন থেমে গেছে তখন কি? তাহলে মেঘটা একটু মানে ক্লিয়ার হয়ে গেছে। সূর্য কি করবে? কিরণ দেবে। কিরণ দিলে কি হবে? আমি জাস্ট একটা ধরছি রশ্মি, একটা বা দুটো রশ্মি। সূর্যের রশ্মিগুলো কি হবে? ওই জলের ফোঁটার মধ্যে পড়বে, মানে ওখানে যে বাষ্প আছে বা জলকণার মতো জমে আছে, তুই মেঘ হওয়ার পরেও দেখবি জলকণার মতো জমে থাকে, মনে হচ্ছে যেন আবার বৃষ্টি পড়বে, আবার বৃষ্টি পড়বে। তাহলে জলকণার মতো যে ঘুরছে তাতে কি হবে? সূর্যের রশ্মিগুলো পড়বে, যে জলকণাগুলো আছে ভেসে আছে এখনো সেইগুলো, সেইগুলোতে কি হবে? সূর্যের এই আলোক রশ্মিটা পড়ছে। তো আলোক রশ্মি পড়লে কি হবে? এই এই যে জলের ফোঁটাটা দেখ, এটা কি ডেন্স মাধ্যম, মানে বায়ুর থেকে ঘন মাধ্যম। এটা কিসের মতো কাজ করবে? প্রিজমের মতো কাজ করবে। কি করে প্রিজম? বা ডেন্স হলে কি হয় না, এই যে যৌগিক আলোটা এসে দিনের পড়ছে, সহায়তা। হ্যাঁ এই যে যৌগিক আলোটা এসে পড়ছে সেটা কি করে না, ওই যে আলোটা, যৌগিক আলোটার মধ্যে 7টা রং ছিল, বেনিয়া সহকলা, এই জলের অণুগুলো এই প্রিজমের মতো কাজ করে। তা কি করে তাহলে? ওই 7টা বর্ণকে কি করে? ভেঙে দেয়। যার ফলে তুই কি করিস? 7টা বর্ণের একটা পটি বা একটা রঙের একটা বর্ণালী দেখতে পাস, যেটাকে বলে কি? রামধনু। যার হচ্ছে নাম বিনিয়া সহকলা বা ইংরেজিতে ভিবজিওর। তাহলে বোঝা গেল রামধনু কেন দেখিস তোরা আকাশে বা বৃষ্টি হওয়ার পরে। হ্যাঁ তার কারণ হ্যাঁ কি? স্যার। তার কারণ হচ্ছে জলের ফোঁটাটা ওর মতোই বিহেভ করে যেমন প্রিজম বিহেভ করে। সেই জন্য কি হয়, আমরা বৃষ্টি হওয়ার পরে 7টা বর্ণে ভেঙে যায় যে আলো, তার একটা পটি বা বর্ণালী দেখতে পাই। এটাকেই বলা হয় কি? রামধনু বা রেনবো। ওপরে তাহলে কোন কালার থাকার কারণ কথা? ওর চ্যুতি বেশি। চ্যুতি বেশি? লাল। কারণ ওর চ্যুতি বেশি। চ্যুতি বেশি না কম? বেশি বেশি। লাল আলো চ্যুতি বেশি? কি বলছিস রে? হ্যাঁ এটাই তো বলেছি। আসলে চ্যুতি কম। লাল আলো চ্যুতি কম, ও ওপরে লাল হ্যাঁ আলো, কম। হ্যাঁ।
বেগুনিটার কম। তাহলে সেই জন্যই তো লাল ওপরে হবে, নাহলে কি হবে? ওপরে লাল। কেন বোঝা গেল তো? কারণ লাল আলো চ্যুতি কম। আর সবের নিচের দিকে থাকে কি বেগুনি। অনেক হুম। সময় বেগুনি দেখতেও পাস না, কারণ চোখে অতটা সংবেদনশীল হয় না বেগুনি আলো। নীলটা দেখা যায়, কিছু কিছু আলো দেখা যায় না খুব একটা। তাহলে এই কারণ হচ্ছে রামধনুর। এরপরে তোদের দেখাবো কি, আমি যে বলছি না যৌগিক আলো, একটা আলো, সেই হচ্ছে কি দুটো জিনিস বলে। একটাকে বলে একবর্ণী আলো, আর একটাকে বলে কি বহুবর্ণী, বা অনেকে যৌগিক বর্ণ অনেক কিছু বলে। খুব ইজি, এটা কিছু নেই। একবর্ণী আলো মানে কি, একবর্ণী মানে একটাই বর্ণ আছে, এইটাই জাস্ট। বহুবর্ণী মানে কি অনেকগুলো বর্ণ আছে বা বহু বর্ণ আছে। এটাই হচ্ছে একবর্ণী আলো আর বহুবর্ণী আলো। এবারে যদি কেউ লাল আলো দেয়, সেই আলোটা কি ভাঙবে না, তার কারণটা কি? কারণ লাল আলো মানে সেটা লালই শুধু, তার মধ্যে নীল আলো নেই বা বেগুনি নেই বা সবুজ নেই বা হলুদ নেই। লাল মানে লাল। বা যদি আমি বেগুনি আলো নেই, বেগুনি বেগুনিই থাকে শুধু, তার মধ্যে লাল বা অন্য কিছু নেই। তাহলে এইটা হচ্ছে একবর্ণী, লাল, সবুজ, নীল। আর বহুবর্ণী আলো মানে কি, যেটা বললাম, ধর সাদা আলো, তার মধ্যে সব অনেক বর্ণের আলো আছে। সেগুলো হচ্ছে কি যখন তুই প্রিজম বা অন্য কোনো ডেন্স মাধ্যমে দিবি ভেঙে যায়। এটাই। এখান থেকে যেটা হয়, আমরা ধর ধর একটা পাতাকে সবুজ দেখছি, বা কোনো একটা জিনিসকে লাল দেখছি, বা সাদা আলো দেখছি, এতে দেখার কারণ কি সেইটা বলবো আমি। সেটা কি না, যে কোনো বস্তু কি হয়, তার রং কি হয় না, সেই বর্ণটাকেই, তার রং যেটা হয় সেই বর্ণটাকেই কি করে, প্রতিফলিত করে, বাকি সবাইকে শোষণ করে নেয়। যেমন ধর একটা ধর গাছের পাতা সবুজ, ঠিক আছে, এটা গাছ আঁকছি। গাছের পাতা কি হয়, সবুজ। সবাই জানিস সবুজ। এবার এই সবুজ তার দেখি কেন, তার কারণটা হচ্ছে যখন সূর্যালোক আলো দেয়, বা তুই যখন আলো ফেলছিস, সূর্যালোক আলো দিলে কি হয় না, সূর্যালোকের মধ্যে কি হয়, সাদা আলোর মধ্যে সাতটা বর্ণের আলো থাকে, বেনিয়া সহ কলা। এবারে যখনই ওই সাদা আলোটাই পাতার মধ্যে পড়ছে, তাহলে কি হয়, পাতারা কি সাতটা আলো দেখতে, মানে সাতটা রঙের আলো দেখতে পায়। যেটা বললাম বেগুনি, নীল, আকাশে সবগুলো। তার মধ্যে কি হয়, সবুজ বর্ণের আলোকে পাতাটা কি করে, প্রতিফলিত করে। আর আর বাকি যে রং আছে ছটা, সেটা কি করে, শোষণ করে নেয়। তার ফলে যেহেতু সবুজ বর্ণটাকে প্রতিফলিত করছে, তুই কি করছিস, হম, ঠিক আছে, কিছু মনে করিস না। তুই দেখতে পাচ্ছিস কি, এই সবুজ বর্ণের আলোটাকে, কারণ মানুষ। কারণ ওই সবুজ বর্ণটাকে এই পাতাটা প্রতিফলিত করছে, তাই না? আর যেটা প্রতিফলিত হয়ে আসবে তুই সেটাকেই তো দেখতে পাবি। যেটা শোষণ করে নিচ্ছে কি করে দেখতে পাবি? ধর একটা একটা বাক্স আছে ধর, ঠিক আছে, এই বাক্সটার মধ্যে ধর কিছু একটা বলছি, ধর এ শুধু, এ লাল, লাল এলেই কি করে, লাল কালার এলেই কি করে বাক্সটা থেকে, যদি মানে বাক্সটার মধ্যে তো তুই বল ফেলছিস, ঠিক আছে, অনেক বল ফেলছিস, লাল কালারের, নীল কালারের, সবুজ কালারের, হলুদ, যা ইচ্ছে বল ফেলছিস। এবারে বাক্সটার মধ্যে যদি লাল কালারের তুই বল ফেলিস, বাক্সটা থেকে বলটা বেরিয়ে যাবে, বাকিগুলো কি করবে, বাক্সটা রেখে দেবে। এবার তো তুই 100টা বল ফেলছিস, ঠিক আছে, তুই বাকি বল যদি ফেলিস বা না ফেলিস, মানে ধর দুজনকে রেখেছি আমি, দুজনকে রেখেছি, এ আর বি। এ কি করছে, পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, ও দেখতে পাচ্ছে না, মানে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, ও দেখছে না। আর বি কি করছে, বলগুলো ফেলছে, 100টা বল, ঠিক আছে। তার মধ্যে ধর একটাই বল আছে, মানে একটা বলই লাল আছে, আমি জাস্ট বলছি, জাস্ট দেখার জন্য, দেখানোর জন্য, জিনিস বলার জন্য। এবারে এই 100টা বল ফেলছে, তাহলে কি হলো, লাল বল হলেই বলটা উপরে থাকে, বাকিগুলো ভেতরে থাকে, ভেতরে ঢুকে যায়। এবারে যখন বলগুলো ফেলে দিয়েছে এখানে, এ কি করছে, এ দেখছে, এবারে এ দেখছে, এ কি দেখবে, এ দেখবে কি লাল বলটাই ফেলেছে, তাই নয় কি? কারণ বাকি বল তো ভেতরে, ও দেখতেই পাচ্ছে না। না, বুঝতে পারছিস না? শোষণ মানে হচ্ছে শোষণ করে নিয়েছে, দেখতে পাবে না কেউ। যেটা প্রতিফলিত করছে সেটাই তুই দেখতে পাবি, একই রকম জিনিস এটা। পাতাটা কি করছে, শুধুমাত্র সবুজ কালারটাকেই প্রতিফলিত করছে, আর বাকিগুলো ও শোষণ করে নিয়েছে, অ্যাবজর্ব করে নিয়েছে ও। সেই জন্য তুই সবুজই দেখতে পাচ্ছিস। না, বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে এবারে পেরেছি। এবারে ধর
স্যার এখানে সাদা আলো পড়ছে না, এইটা ধর বুঝতে পেরেছি ভালো করে। ধর সাদা আলো পড়ছে না, এখানে তুই লাল আলো ফেলছিস, ঠিক আছে, সাদা ফেলাচ্ছিস না, এবার লাল আলো ফেলছিস। এবারে দেখ, লাল আলোর মধ্যে তো আর সেই সবুজ হলুদ নীল আকাশি নেই, লাল আলো মানে শুধু লাল আলো আছে। এবার যদি লাল আলো তুই সবুজ পাতার উপর ফেলাস, তাহলে সবুজ পাতার লাল আলো কি কি করবে? শোষণ করে নেবে। শোষণ করবে। আর তো কাউকে আর প্রতিফলিত করতে পারবে না, কারণ কি ওখানে সবুজ নেই আর, শুধু লাল আলো আছে। সেই জন্য তারা কি পুরোটাই শোষণ করে নিচ্ছে। যদি পুরোটাই শোষণ করে নেয়, কাউকে যদি প্রতিফলিত করতে না পারে, আমরা কি দেখব? কালো। কিছু রং নেই মানেই সেখানে কালো আছে। কোনো জিনিসকে আমরা কালো দেখছি মানে কি ও কোনো সেটাই। জিনিসটাকে প্রতিফলিত করতে পারছে না। সেই জন্য তুই এখানে সবুজ বাদে তুই যা ইচ্ছা ফেলা, লাল হলুদ কমলা যাই ফেলা, তুই দেখতে পাবি কালো। কারণ কি? কারণ ও সবুজ বর্ণকে প্রতিফলিত করতে পারছে না, সেই জন্য তুই কালো দেখছিস। বোঝা গেল? ও শুধুমাত্র সবুজ বর্ণকে প্রতিফলিত করতে পারে। সবুজ বাদে তুই যাই কালার দিবি, ও সব কালারকে হচ্ছে কি করবে? শোষণ করে নেবে। আর যদি কোনো কালার ও প্রতিফলিত করতে নাই পারে, তাহলে জিনিসটা কি দেখবি? কালো। কারণ কোনো জিনিস প্রতিফলিত করছে না, জিনিসটা কালো দেখবি। সেই জন্য কি হচ্ছে, পাতাতে তুই সবুজ বাদে তুই যাই কালার ফেলা, তুই কালোই দেখবি। বা শুধু পাতা কেন, তুই সবুজ জামা দেখবি না। তুই সবুজ জামাতে তুই সবুজ দেখিস কেন ঘরের আলোতে? কারণ ঘরের আলোটা যৌগিক আলো, টিউব লাইট বা যে কোনো এলইডি যাই দে। তার কারণটা কি? কারণ হচ্ছে ওর মধ্যে 7টা কালার আছে। তুই একবার লাল কালো তো দেখবি, তো সবুজ জামাটা কি দেখবি? কালো দেখতে পাবি। তুই সবুজ রঙের জামা দেখতে পাবি না। লাল আলোতে তুই নিজের সবুজ জামাটা দেখবি, কালো দেখাবে সবুজ। বা অনেক সময় দেখবি ড্যান্স বা অর্কেস্ট্রা দেখেছিস কি? আমি জানি না দেখেছিস কিনা, আমি দেখেছি অনেক সময়। এইগুলোতে কি হয় দেখবি তো, অনেক বর্ণের সেই আলোগুলো সে হ্যাঁ স্যার, দপদপ আমিও দপদপ করে দেখেছি। না? তখন দেখবি আমি ওই জামাটা দেখেছি। হ্যাঁ, ওই জামাটা যেই কালারের, সেই রংটা পড়লেই জামার রংটা দেখতে পাবি, বাকি সময় দেখবি কালো দেখবি। একদম হ্যাঁ ঠিক। স্যার, আমি দেখেছি। এটা প্রায় দেখতে পাবে। বা নিজেদের জামা দেখতে পাবি, তোরা তো বিভিন্ন কালার জামা পরেছিস এখন, সবুজ হলুদ লাল যাই জামা পরে আছিস, অন্য কালারের আলো ফেলাবি, সাদা বা তোর জামা যেই রঙে সেই রংটা বাদে কালোই দেখতে পাবি, প্রায় কালো দেখতে পাবি। স্যার এই যে এইটা বললাম, এখান থেকে কিন্তু বহু কোশ্চেন আসবে, কিন্তু এই যে অ্যান্সার একই। যেই রং যেই বর্ণকে প্রতিফলিত, ধর যেই কালারটা ওর ও ওই বর্ণকেই প্রতিফলিত করে, সেই জন্য আমরা দেখতে পাই। অন্য যে কোনো বর্ণের আলো ফেলা ওটাকে শোষণ করে নেবে। এখান থেকে একটা 2 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা 80 থেকে 90%। যে যে ইচ্ছা কোশ্চেন করতে পারে। আমি যেমন বললাম সবুজ পাতাকে সবুজ দেখার কারণ কি, তাই বললাম। বিভিন্ন কোশ্চেন হতে পারে এরকম। লাল আলোতে সবুজ পাতাকে কালো দেখায় কেন? লাল কাঁচকে নীল আলোতে ফেললে কি হবে? নীল আলোতে নীল কাঁচকে ফেললে কি হবে? এরকম টাইপের বহু কোশ্চেন। কিন্তু অ্যান্সার একই, অ্যান্সার চেঞ্জ হবে না। বোঝা গেল? আচ্ছা, এরপরে একটা অঙ্ক দেখাবো, যেটা আমি আগেও বলেছিলাম। এখান থেকে একটা অঙ্ক খুব আসে, যেটা হচ্ছে কি, আচ্ছা অন্য কালারের করে অঙ্ক খুব আসে, আমি আগেও বলেছিলাম একবার। সেটা হচ্ছে কি, মিউ সমান সি বাই ভি। এটা করে নিবি, আমি আগেও বলেছিলাম। এখান থেকে একটা অঙ্ক প্রায় আসে। মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক, স্নেলের সূত্র যেখানে ছিল। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা আমি আগেও বলেছি, আবারও বলছি আমি। এখান থেকে একটা কোশ্চেন আসে, আমি করেও ছিলাম তোদের অঙ্ক একটা মনে হয়, বা পরীক্ষার সময় তোদের যে পরীক্ষা নেবো তখনও অঙ্ক দেবো আমি, দেখতে পাবি কিরকম টাইপের অঙ্ক পড়ে। আর ভি হচ্ছে কি, তুই যেই মাধ্যমটা ইউজ করছিস ওটা বাদে। অ্যাকচুয়ালি হয় কি, এরকম হয়তো আলো এরকম পড়লো বেঁকে গেল, 1 নম্বর মাধ্যম 2 নম্বর মাধ্যম। এটা ধর বায়ু, এটা ধর জল কাঁচ যা ইচ্ছা ধর। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ মানে উপরে বায়ু মাধ্যমে আলোর বেগ বাই ওই যে জল মাধ্যম নিয়েছিস, বা কাঁচ নিলে কাঁচ, যা ইচ্ছা নিবি সেই ইচ্ছা, মাধ্যমে ওই লিখে দেই, ওই মাধ্যমে আলোর বেগ। আর মিউটা কি হচ্ছে প্রতিসরাঙ্ক। এখান থেকে অঙ্ক একটা খুব আসে, খুব 2 নম্বরে একটা অঙ্ক খুব আসে, খুব ইজি, খুব সহজ, প্রায় আসে। এটা হচ্ছে মিউ সমান সি বাই ভি। আচ্ছা, এই আগেরটা আমরা বললাম কি, বিচ্ছুরণ, বা যেটাকে বলে ইংরেজিতে ডিসপারশন। এবারে আমরা কি দেখব,
বিক্ষেপণ বা স্ক্যাটারিং। বিচ্ছুরণ জিনিসটা আমরা কি বলেছিলাম, যে কোনো যৌগিক আলো, ধরে নে সাদা আলো, সাদা আলো কি হচ্ছে, সাতটি বর্ণে যে ভেঙে যায় সেই ঘটনাটাকে বলে বিচ্ছুরণ। এবারে বিক্ষেপণ জিনিসটা কি, বিক্ষেপণ হচ্ছে না সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়, তখন বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে, বিভিন্ন গ্যাসীয় অণু, ধূলিকণা, এইসব জিনিস থাকে। সেইগুলো কি করে না, যেইগুলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেই সূর্যালোকের আলোটাকে শোষণ করে নেয়, আর তারপরে কি করে ওই শোষিত আলোক শক্তিকে একই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গের আকারে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। এই যে ছড়িয়ে পড়ার ঘটনা, এটাকেই বলে কি বিক্ষেপণ। তাহলে কি হলো, এখানে সূর্য আছে, এখান থেকে সূর্যের আলোক রশ্মি আসছে, তাহলে কি করে এখানে বায়ুমণ্ডলে বিভিন্ন ধূলিকণা, আমি এখানে শুধু দেখানোর জন্য আঁকছি, সব জায়গায় আছে ধূলিকণা আছে, বিভিন্ন জিনিস আছে, গ্যাসীয় কণা আছে, বিভিন্ন আছে। এরা কি করে না সূর্যের যেইগুলো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি সেইগুলো কি করে শোষণ করে নেয়, তারপরে কি করে এইগুলোকেই ওই তরঙ্গ দৈর্ঘ্যের আকারে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে কি বলে বিক্ষেপণ। এবারে র্যালের বিক্ষেপণ একটা সূত্র আছে, র্যালে কি বলেছিল, এইটা মনে হচ্ছে এক বছর আগের আগের বছর যতটা সম্ভব পড়েছিল মনে হয়, র্যালের বিক্ষেপণ সূত্র। এই বিক্ষেপণ নিয়ে, এই যে ছড়িয়ে পড়ে তা নিয়ে র্যালে একটা বিজ্ঞানী র্যালে একটা সূত্র দিয়েছিল, যেই সূত্রটাকে বলে র্যালের বিক্ষেপণ সূত্র। র্যালে কি বলেছিল, র্যালে বলেছিল এই যে ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে তরঙ্গের আকারে, তার যে তীব্রতা বা যেটাকে বলে ইন্টেন্সিটি আই, আমি এখানে বাংলাটাও লিখে রাখছি, তীব্রতা, যার ইংরেজি নাম হচ্ছে ইন্টেন্সিটি, সবাই শুনেছিস ইন্টেন্সিটি বা আই শর্টে, সেটা কি হচ্ছে আই কি হয়, সেটা তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ওয়েভ লেন্থ। তাহলে এখান থেকে একটা জিনিস দেখ, ব্যস্ত সম্পর্ক মানে কি, ব্যস্ত সম্পর্ক মানে হচ্ছে এটা যদি কমে আই বাড়বে, নিচেরটা যদি বাড়ে উপরেরটা কমবে। ব্যস্ত সম্পর্ক মানেই হচ্ছে যদি তুমি কমো আমি বাড়বো, যদি তুমি বাড়ো আমি কমবো, উল্টো একজন বাড়লে একজন কমবে। তাহলে বুঝতেই পারছিস, যদি ল্যামডা কম হয় আই বাড়বে, যদি ল্যামডা বেশি হয় আই কমবে, একটা বেশি হলে একটা কম। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্কের মানে, একটা বেশি হলে একটা কম। আচ্ছা, এবারে প্রথমে বললাম বিক্ষেপণ সূত্র, তারপরে বললাম র্যালের বিক্ষেপণ সূত্র। এবারে এখান থেকে অনেক কিছুকে কি করা হয়, ব্যাখ্যা করা যায়। যেমন তোরা একটু আগেই তোরা একজন বললি, বর্ষা মনে হচ্ছে, একটু আগে একজন বললি কি, যে আকাশকে নীল দেখায় কেন, তার কারণ কি, তার কারণ হচ্ছে বিক্ষেপণ। আমি বলছিলাম। আকাশকে, এই কোশ্চেনটা তো বহুবার পরীক্ষায় আসে, এই যে রামধনু সাতটি বর্ণে দেখায় কেন, আকাশকে নীল দেখায় কেন, তারপরে সূর্য ডোবার সময় লাল রঙের আভা দেখা যায় কেন, এরকম কোশ্চেন বহু আছে মানে। হ্যাঁ। আমি এটা বলছি, তারপর হচ্ছে তোর রেল লাইনে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন, তোর ঘরে ভালো করে পড়বি, একই রকম সব অ্যান্সার হবে, ঘরে ভালো করে পড়বি। আমি এগুলো এটা পড়িয়ে দেন কোশ্চেন গুলো রেখে দেবো। আচ্ছা, আকাশকে নীল দেখায় কেন, তার কারণ হচ্ছে বিক্ষেপণ। বিক্ষেপণে কি হয়, যেটা বললাম যে ওই যে ধূলিকণা বা সূক্ষ্ম কণাগুলো কি করে ওই তরঙ্গ দৈর্ঘ্য রেখে দেয়, তারপরে চারদিকে তরঙ্গের আকার ছড়িয়ে দেয়। এবারে র্যালে কি বলেছিল, যে আই প্রপোর্শনাল টু 1/λ⁴ বা এই সমান, তাহলে কি হলো না ল্যামডার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ল্যামডা কম হলে তীব্রতা বাড়বে। আচ্ছা, এইখানে কার ল্যামডা সব থেকে কম, তরঙ্গ দৈর্ঘ্য কার কম বলেছিলাম, বেগুনি, বেগুনি সব থেকে কম, হ্যাঁ, তাহলে সব থেকে বেগুনি। বেশি। তাহলে আকাশ নীল দেখা তার মানে কি, ওই রংটার তীব্রতা বেশি সব থেকে, তাই না? তুই দেখবি কি, ধর অনেকগুলো রং আছে, তার মধ্যে তো একটা রং তুই দেখতে পাচ্ছিস, তার মানে কি ওর তীব্রতাটা বেশি, তার জন্য তুই দেখতে পাচ্ছিস। তাহলে নীল আলো দেখায় মানে কি, তার কারণ হচ্ছে নীল আলো তীব্রতা বেশি, সেটা তো তোকে দেখাতে হবে কেন তীব্রতা বেশি, তার কারণ হচ্ছে বিক্ষেপণ সূত্র। এই যে এক্ষুনি বললাম, আছে এখানেও লিখে দিচ্ছি আমি, বে নি আ
সোহকলা। বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাই তো? হ্যাঁ কম, আস্তে আস্তে করে বাড়বে, এটা বেশি। এবারে তাহলে তীব্রতা কার বেশি হওয়া উচিত? এইরকম মানে এই দিকে যারা আছে তাদের বেশি হওয়া উচিত তীব্রতা, মানে বেগুনি, নীল, আকাশি, এদের তুলনায়, তাই না? এদের তুলনায়, এদের তুলনায় হ্যাঁ এদের বেশি হওয়া উচিত। তার কারণ কি? তার কারণ হচ্ছে এদের তরঙ্গ দৈর্ঘ্য কম। সেই জন্য বেগুনি বা নীল এদের তীব্রতা সব থেকে বেশি হয়। কিন্তু বেগুনি আলো কি হয়, আমি প্রথমে একবার বলেছিলাম, তখন এই কনটেক্সটেই আমি আসিনি। বেগুনি আলো কি হয়, আমাদের চোখে অতটা সংবেদনশীল নয়। মানে বেগুনি আলো তুই খুব একটা বুঝতে পারিস না, মানে বেগুনি আলো তোকে দেখিয়ে দিলেও তুই অতটা খুব বুঝতে পারিস না। সেই জন্য কি করিস, আকাশকে নীল দেখিস, বেগুনি দেখিস না। তার কারণ হচ্ছে বেগুনি আলো খুব একটা সংবেদনশীল নয়। আর একটা জিনিস, যেটা এর আগে আছে আলট্রা ভায়োলেট, যেটা হচ্ছে চোখে দেখতে পাস না। মানে অ্যাকচুয়ালি যেটা ভিজিবল রেঞ্জ, মানে যেই আলোটা তুই দেখতে পাস, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে এটা, বেগুনি, নীল, আকাশে, এইটা এটা এটা। এবারে হচ্ছে বেগুনির কম যেটা, যেটা হচ্ছে আলট্রা ভায়োলেট, সেটা তুই দেখতে পাস না, অতি বেগুনি। আবার লালের পরে যেটা, সেটাও তুই দেখতে পাস না। সেই জন্য কি হয়, বেগুনি আলোটা খুব একটা বুঝতে পারিস অবশ্যই বেগুনি বলে, কিন্তু খুব একটা বুঝতে পারিস না। মানে ধর, পাশে একটা বেগুনি আলো রেখে দিয়েছে, পাশে একটা নীল আলো রেখে দিয়েছে, দেখবি নীল আলোটা সেই চকচক জল 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 করছে, মনে হবে যেন তো চোখ যেন পুরো একবারে সেই এর কাঁপিয়ে দিচ্ছে একবারে। তুই পুরো বুঝতে পারছিস যে নীল আলো, কিন্তু বেগুনি আলো খুব একটা বুঝতে পারিস না। দেখবি একই ইন্টেন্সিটি, একই জিনিস জ্বালিয়ে রাখবে, দেখবি নীল আলোটা তুই পরিষ্কার বুঝতে পারছিস চোখে, বেগুনিটা বুঝতে পারবি না। সেই জন্য কি হচ্ছে, আকাশকে নীল দেখায়। আচ্ছা, একই অ্যান্সার হবে, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? তার কারণ কি? না, লাল আলোর কি বলছে, এক্ষুনি যে বললাম, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। আর কি হয় যেটা বললাম, চ্যুতি সব থেকে কম। চ্যুতি সব থেকে কম হওয়ার জন্য ধর, আমি এখানে একটা লাইট আছে, মানে সেই রেল লাইনের লাইট, ঠিক আছে, উপরে ধর আছে এরকম তিনটে লাল, লাল আলো ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে, এটাকে লাল, লাল কালারে লিখি। তার কারণ কি, লাল আলো চ্যুতি সব থেকে কম হয়। চ্যুতি কম হওয়ার জন্য কি হবে, অনেক দূর থেকেও কোনো ব্যক্তি বা কোনো মানুষ দেখতে পাবে, আচ্ছা ওখানে লাল আলোটা জ্বলছে, তার মানে কি দাঁড়াতে হবে বা ট্রেন আসছে এরকম। সেই জন্য কি হয়, লাল আলো ব্যবহার করা হ্যাঁ হয়। যেহেতু চ্যুতিটা কম হয়, সেই জন্য কি হয়, অনেকটা দূর থেকেও মানুষ দেখতে পারে যে ওখানে আলো জ্বলছে, লাল আলো জ্বলছে। বা সেই জন্য লাল আলো কি করা হয়, বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয়। অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি কি পায়, অনেক সময় পড়ে যে এদের ব্যবহার লেখো, এদের ক্ষতিকারক প্রভাব লেখো, বেশিরভাগ পড়ে এক্সটা। আর অনেক স্যার, স্যার হ্যাঁ বল। লিখে দিতে হবে। স্যার আর আমার বইয়ে নেই, লিখে দিবেন তো। আর এক সময় পড়ে কি, যে আমার এদের বই দেখে লিখে নিবি। পার্থক্য লেখো, এটাই। আর আমি আরেকটা সাধারণ জিনিস, অনেক হয়তো জানি না, মনে রাখে কি ভুলে যায়। রে, আমি একটা জিনিস লিখে দিচ্ছি, জানি না, রে মি ইন ভি, তোরা কেউ ভাবিস না এটা কি লিখে দিচ্ছে রে, আলেক্স গা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন যে তরঙ্গ দৈর্ঘ্য গুলো। রে মানে হচ্ছে কি রেডিও ওয়েভ, ঠিক আছে, রেডিও তরঙ্গ। মি মানে হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে। ইন মানে হচ্ছে ইনফ্রারেড। ভি মানে হচ্ছে কি ভিজিবল। আল মানে হচ্ছে কি, কি হবে, আল্ট্রাভায়োলেট। এক্স মানে এক্স রশ্মি, গা মানে গামা রশ্মি। এবার দেখ, আমি যে এখন তোদের বললাম না, তিনটে বললাম, ইউভি, এক্স আর গামা। এখন তো বললাম ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি। এবার দেখ, এখান থেকে তোরা দেখতে পাবি, দেখ, আল্ট্রাভায়োলেট, ইউভি, এক্স, এক্স, গামা, গামা। রেডিও ওয়েভে এটা হচ্ছে, এটা তরঙ্গ দৈর্ঘ্য আকার, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য এর সব থেকে বেশি। যত এই পাশে যেতে থাকবি আস্তে আস্তে কমবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম কার, শর্ট কোশ্চেন আসে পরীক্ষায়। তাহলে কি, সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম কার, গামা। সব থেকে বেশি কার,
রেডিও তরঙ্গ, রেডিও ওয়েভ। সব থেকে বেশি রেডিও ওয়েভ, সব থেকে কম গামা রশ্মি। এবার তো ধর এমন অপশন দিল 3টে বা 4টে, সেখানে ধর রেডিও ওয়েভ বা গামা রশ্মি গুলো নেই, এই বাকিগুলোর মধ্যে যে কোনো এক মানে 4টা আছে, তাহলে তুই বুঝতেই পারছিস যেটা এইদিকে থাকবে তার সব দিকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যেটা এইদিকে থাকবে তার সব থেকে কম। তাহলে এখান থেকে তোরা পারবি একটা শর্ট কোশ্চেন, এখান থেকে শর্ট কোশ্চেন এটা পড়েও হয় এরকম টাইপের কোশ্চেন পড়ে, নাহলে বলবে যে ভিজিবল যে মানে দৃশ্যমান যে তরঙ্গ দৈর্ঘ্য তাদের রেঞ্জ কত, এরকম টাইপের একটা কোশ্চেন তোর আসে। তাহলে কি হচ্ছে, ইউভির সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তারপরে এক্স রে, তারপরে গামা রে। 1 নম্বর তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে লিখে দিবি। আমি পুরোটা লিখছি না, জাস্ট তোকে বলে দিলাম তা তোদেরকে। কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? ইউভির, কারণ তো ইউভিটা প্রথমে আছে তো ইউভি। এদের মধ্যে আমি এই 3টের মধ্যে বলছি, আমি টোটালটা বলছি না, এই 3টের মধ্যে বলছি আমি। বোঝা গেল? আমি সব ধরছি না, আমি সব ধরলে তো রেডিও ওয়েভের সব থেকে বেশি। হ্যাঁ। আমি 3টার মধ্যে বলছি, 3টের মধ্যে ইউভির বেশি, তারপরে এক্স রে, তারপরে গামা রে। গামা রে সব থেকে কম। 1 নম্বর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা বললাম। 2 নম্বর হচ্ছে কি ভেদন ক্ষমতা, তোদের পরেও আছে মনে হচ্ছে, তেজস্ক্রিয়তা তো ছিল মনে হচ্ছে যতটা সম্ভব। ভেদন ক্ষমতা কি সব থেকে বেশি কার? গামা রে। গামারে কি হয়, এর তরঙ্গ দৈর্ঘ্যটা খুব ছোট হওয়ার কারণে কি হয়, ও যে কোনো কিছুকে ভেদ করে যেতে পারে। ধর আমি বললাম, ধর আমি সোজা কথা, ধর ইঁদুর আছে, তো ইঁদুরের গর্ত তো জানিস, ঘরে ঘর আছে এখানে, সেই বাতরা সেই টম এন্ড জেরি দেখেছিস, টম এন্ড জেরি থাকে না ছোট্ট গর্ত, হ্যাঁ। হঠাৎ করে সেই ইঁদুরটা ঢুকে যায় এর মধ্যে দিয়ে। হ্যাঁ। তো তোকে ঢুকতে দিলে তুই ঢুকতে পারবি? হ্যাঁ। এবার তোদের না। মধ্যে কাউকে বলছি ঢুকে যেত বর্ষার মধ্যে, ঢুকে যেতে পারবি? পারবি না। তার কারণটা কি? স্যার আপনি চলে যান। কারণ তুই পারবি না, কারণ হচ্ছে কি এই ফুটোটা তোর জন্য উপযুক্ত নয়। সেই জন্য কি, তাহলে একটা জিনিস বুঝতে পারছিস, অবশ্য যদি এর থেকে ছোট কিছু হয় সে কিন্তু ঢুকে যাবে, তাই না? মানে ইঁদুরটার থেকে যদি ছোট কিছু হয় সে ঢুকে যাবে। তাহলে কি হচ্ছে না, তোর উপযুক্ত নয়, বা ওই যে ফুটোটা আছে ওর থেকে যদি ছোট কিছু হয় তাহলে সে ইজিলি ঢুকে যাবে, বড় হলে পারবে না। আর এখানে কি দেখতে পাচ্ছিস, শেষ আর 5 মিনিট, 5 মিনিটও নয়, 2 মিনিট, আর 2 মিনিট বেশি নেই। যে ছোট হলে তো ঢুকে যাবে ইজিলি, বড় হলে ঢুকতে পারবে না। একই রকম ভাবে দেখ, এখানে 3টের মধ্যে কি বললাম, ইউভি, এক্স আর গামার এর মধ্যে গামার এটা সব থেকে ছোট। তার মানে কি গামারে কি হচ্ছে, বাকি দুটোর থেকে তুলনামূলক কি হবে, ইজিলি যেখানে সেখানে ঢুকে যাবে, তার কারণ হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য ছোট। বুঝতে পারলি কেন? হ্যাঁ। ভেদন ক্ষমতা মানে হুম। আর কিছু নয়, ভেদন ক্ষমতা মানে হচ্ছে ভেদ করার ক্ষমতা, এটাকে বলে ভেদন ক্ষমতা। তাহলে গামারে ছোট হওয়ার কারণে কি হচ্ছে, ইজিলি ভেদ করে করে চলে যায় বাকিগুলোর থেকে। এক্স রশ্মি তার থেকে একটু কম, ইউভি হচ্ছে সব থেকে কম, মানে এই 3টের মধ্যে। এবারে এখান থেকে যেটা পড়ে অনেক সময়, সেটা হচ্ছে এক্স রশ্মির ব্যবহার। অনেক কাজ ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে, এগুলো বই আছে দেখে নিবি জাস্ট, এটাই। মোটামুটি চ্যাপ্টার শেষ, কোশ্চেন গুলো লিখে নে। ঠিক আছে। কোশ্চেন 1, কোশ্চেন 1 কি ছিল, হ্যাঁ আগেও বলেছি আবারও বলছি, দীর্ঘদৃষ্টি কি? প্রতিকারের উপায় তো আছে, প্রতিকারের উপায় 2 রকম ভাবে লেখা যায়। যদি 1 নম্বরের কোশ্চেন হয়, অনেক সময় যদি কেউ কম নাম্বার পায়, ধর কেউ 50-60 নাম্বারের দিকে তার অ্যাটেম্প্ট 50-60 নাম্বার পাবে সে, তাহলে যদি উত্তর লেন্স লিখে দেয় যে উত্তর লেন্স ব্যবহার করে দূর করা যায়, নাম্বার দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ 80 থেকে 90 বা এদের উপরে যায়, এদের উপরে নাম্বার করে বা এরকম করে, তখন কিন্তু তোকে ছবিটা এঁকে দেখাতে হবে। আমি যে এঁকে দিয়েছি তোদের ওরকম টাইপের, বইয়েও আছে, দেখতে পাবি। বোঝা গেল? ঠিক আছে। যদি কেউ 50-60 নাম্বার পায়, উত্তর লেন্স দিলেও ফোন নাম্বার দিয়ে দেবে, অসুবিধা নেই। 80-90 নাম্বারের উপরে যদি কেউ অ্যাটেম্প্ট করতে যায়, তাকে কিন্তু ছবিটা এঁকে দেখাতে হবে, তাহলে ইমপ্রেশনটাও ভালো হয়, আর ফুল নাম্বার তো পাবি। ঠিক আছে, ছবিটা আঁকতে হবে আচ্ছা এক তাহলে। নম্বর আচ্ছা 2 নম্বর সেম, আমি আর বলছি না। স্বল্প দৃষ্টি কি, ডট ডট কারণ কি, প্রতিকারের উপায় লেখো, বাস, শেষ। কোশ্চেন 2, কোশ্চেন 2 কি, বিচ্ছুরণ কি?
রং অনুযায়ী তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার কম সেইটা তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। ক্রম কিন্তু পরীক্ষা লিখতে বলবে না, শর্ট কোশ্চেন পড়বে, কার বেশি কার কম, কার চ্যুতি বেশি কার চ্যুতি কম, এরকম পড়বে। তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম লিখতে বলবে না। 3 নম্বর, বৃষ্টির পরে স্যার আকাশে, হ্যাঁ বল। 4 নম্বর হচ্ছে, 4 নম্বর কোশ্চেন কি যেটা বললাম, সবুজ পাতাকে, আমি একটা জাস্ট কোশ্চেন লিখছি, বাকিগুলো তোরা মানে এইরকম টাইপের আর কি। সবুজ পাতাকে লাল আলোতে কি রঙের দেখায় এবং কেন? কি রঙের দেখায় এবং কেন? এরকম টাইপের বলে দিলাম তোকে, আগেও কোশ্চেন বলে দিয়েছি আমি অলরেডি। এইরকম টাইপের কোশ্চেন, অ্যান্সার তো একই রকম, শুধু কোশ্চেনের টাইপগুলো আলাদা হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি, র্যালের, এখান থেকে কিন্তু তোদের এইতেও টেস্টেও কোশ্চেন পাবি আর ফাইনালেও কোশ্চেন পাবি, যে কোনো কোশ্চেন পাবি। র্যালের বিক্ষেপণ সূত্রটি লেখো। কোশ্চেন 6 কি বললাম একটু আগে, কি কোশ্চেনটা বললাম? আচ্ছা হ্যাঁ, আকাশকে নীল দেখায় কেন? আমি জানি না এটা পড়ে গেছে কিনা, যদি না পড়ে 90% চান্স পড়ার। কোশ্চেন 7, বিপদ সংকেত হিসাবে বাসে হোক ট্রেনে হোক যেখানে হোক লাল আলো ব্যবহার করা হয় কেন? লাল স্যার আলো 7 নম্বর কোশ্চেনটা কি লিখবো? বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? বিপদ। বিপদ, ডেঞ্জার ডেঞ্জার। আচ্ছা বিপদ। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন যেটা বললাম, ইউভি, এক্স, গামা, তিনটে রশ্মির ব্যবহার করে রাখিস আর পার্থক্য। পার্থক্য দুটো হলেই হবে, মোটামুটি 2 নাম্বারেরই পড়ে, এর বেশি পড়ে না। ব্যবহারও দুটো করে রাখিস, ব্যবহার ও পার্থক্য লেখো। এটা হলে তোদের লাইট শেষ, নেক্সট শুরু হবে তাপ।